আগের অধ্যায়ে আমরা গতি সম্পর্কে পড়ে নিয়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে একটা বস্তু যখন স্থান পরিবর্তন করে তখন তার মধ্যে একটা গতি কাজ করে। তাই না বস? আমরা কি দেখেছিলাম? এই ধরো একটা বস্তু, এই জায়গা থেকে বস্তুটা তুমি দেখলে কিছু সময়ের মধ্যে, কিছু সময় পরে এখানে চলে এসেছে। তাহলে তুমি বলবা সঙ্গে, সঙ্গে দাদা এই বস্তুটার মধ্যে একটা গতি ছিল, সেই কারণেই তো বস্তুটার স্থান পরিবর্তন করলো। এবার কথাটা হচ্ছে এই গতিটা আসলো কোথা থেকে? দেখো কোনো একজন ব্যক্তি কি করলো, এই বস্তুটাকে টেনে 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 এখানে নিয়ে গেল, অথবা কেউ পেছন থেকে বস্তুটার পেছন থেকে ঠেলতে 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 এখানে নিয়ে গেল। এই যে টানলো বা ঠেললো, ওই ব্যক্তির দ্বারা বস্তুর উপরে একটা বল প্রয়োগ করা হলো। বুঝতে পারলে? তাহলে বলটা কিভাবে আসছে? এই বলের কারণেই, বল থেকেই তুমি বলবা এই বল প্রয়োগ করেছে বলেই বস্তুর মধ্যে একটা গতির সৃষ্টি হয়েছে, সেই জন্য বস্তুটা স্থান পরিবর্তন করেছে। তাহলে বল সম্পর্কে আমরা বলতে পারি, দাদা বল হচ্ছে এক ধরনের ভৌত রাশি, যা কোনো বস্তুর উপর যদি প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুটার আকৃতিটা বিগড়ে দিতে পারে। ধরো বস্তুটা চারকোনা ছিল, তুমি বল প্রয়োগ করে ধরো তুমি একটা রাবারের গোল বলকে তুমি কি করলে, বল প্রয়োগ করে একটা লেবুর মতো এরকম করে করে ফেললে। বুঝতে পারলে বিষয়টা? আকৃতির পরিবর্তন করতে পারবে, অবস্থার পরিবর্তন করতে পারবে। বস্তুটা এখানে ছিল, বল প্রয়োগ করে গতি গতি দিয়ে বস্তুটাকে তুমি সরিয়ে দিলে, তাই না? তারপরে তুমি বস্তুটার দিক পরিবর্তন, গতির দিক পরিবর্তন করতে পারবে, তাই না? ধরো বস্তুটা এই বরাবর চলছিল, তুমি একটা বল প্রয়োগ করে, এই সোজা বল প্রয়োগ করে এই দিকে তুমি বস্তুটাকে পাঠিয়ে দিলে। আমার কথা বুঝতে পারছো? তাহলে বল বিষয়টা কি? বলবে যখন কোনো বস্তুকে টানা বা ঠেলার মতো এরকম মানে আর কি প্রক্রিয়া প্রয়োগ করা হচ্ছে, তখন যে প্রভাবের সৃষ্টি হচ্ছে সেইটাই হচ্ছে বল। বল কিন্তু বস দেখা যায় না, অনুভব করা যায় না, শুধুমাত্র এর প্রভাবগুলোকে লক্ষ্য করা যায়। বিষয়টা ভালো করে দেখে নাও, একটু ছবির মাধ্যমে বুঝে নাও। দেখো এই যে ছেলেটা কি করছে, এই একটা কি রয়েছে, একটা ঠেলা গাড়ি রয়েছে। এবার এই ঠেলা গাড়িটাকে ছেলেটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, এই দিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। মানে এই ছেলেটার দ্বারা একটা পেশি বল কাজ করছে, পেশি বল সে দিচ্ছে, বল প্রয়োগ করছে, সেই কারণে কিন্তু গাড়িটা এই দিকে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছো? যেমন তুমি ডেস্ক থেকে যখন এই ড্রয়ারটাকে তুমি ওপেন করবে, তখন তুমি কি এই ড্রয়ারটাকে টানছো, তোমার দ্বারা তোমার হাতের পেশি বল দ্বারা কিন্তু এটাকে কি করা হচ্ছে, পেশি বলের দ্বারাই ড্রয়ারটাকে সামনের দিকে আনা হচ্ছে, টানা হচ্ছে। এই টানা ঠেলা এইগুলোই কিন্তু বল বোঝায়, কিচ্ছু না। এবার দেখো যেমন তুমি এখানে অনেক উদাহরণ রয়েছে, যেমন একটা হকি বলকে হকি স্টিক দিয়ে যখন আঘাত করছো, বলটা অনেকটা দূরে গিয়ে সরে পড়ছে। তার মানে তুমি এই যে আঘাত করলে, বল প্রয়োগ করলে, তাই না? তবেই তো তার মধ্যে একটা গতির সৃষ্টি হলো আর স্থান পরিবর্তন করলো। বুঝতে পারছো বিষয়টা? যেমন স্প্রিং টানো বা বলকে চ্যাপ্টা করে দাও, এগুলো সবই কিন্তু ওই বলের কারণেই ঘটছে, তাই না? এবার কথা হচ্ছে আমরা দেখে নেব বল হচ্ছে দুই রকমের, বুঝবে? একটা হচ্ছে প্রতিমিত বল আর একটা অপ্রতিমিত বল। দাদা প্রতিমিত বল বিষয়টা কি? দেখো ছবির মাধ্যমে সুন্দর করে বুঝে নাও। এই টেবিলের ওপরে একটা কাঠের হচ্ছে একটা কাঠের, তুমি মনে করো একটা কাঠের বাস্ক রয়েছে, ঠিক আছে? এবার কাঠের বাস্ক দুই প্রান্তে দুটো দড়ি রয়েছে, ঠিক আছে? এবার তুমি কি করলে, এই ধরো এখানে তুমি আছো ইউ, আর এখানে তোমার ফ্রেন্ড, হুম? আচ্ছা, তাহলে তুমি আর তোমার ফ্রেন্ড এই দুই পাশ থেকে দুটো দড়ি ধরে টানছো। তাহলে তোমরা যদি সমান বলে, তোমার গায়ে যা শক্তি তোমার বন্ধুর গায়েও সেই শক্তি, যদি সমান, আমি শক্তি দিয়ে বলছি, যদি তোমরা একই বল প্রয়োগ করো এটা টানার জন্য, দুজনাই টানার জন্য একই বল প্রয়োগ করো, তাহলে দেখবা কোনো দিকেই নড়বে না, জায়গাটা জায়গায় থেকে যাবে। আমার কথা বুঝতে পারছো? এই এই ধরনের বলকেই তুমি বলবে হচ্ছে প্রতিমিত বল। বিষয়টা বুঝতে পারছো? এবার অপ্রতিমিত বল কি? দাদা দেখো, তুমি এবং তোমার বন্ধু তোমরা দুজনা মিলেই একটা বড় কাঠের বাস্ককে ঠেলতে লাগলে। এবার দেখো তোমরা ঠেলছো, তোমরা একটা বল প্রয়োগ করছো, কিন্তু তবুও এই কাঠের ব্লকটা এক চুলো নড়লো না। তাহলে সেক্ষেত্রে তোমরা কি বলবা? বলবা যে আমরা যে বলটা প্রয়োগ করেছি সেটা হচ্ছে প্রতিমিত বল, কারণ প্রতিমিত বলের কারণেই এই বাস্কটা এক চুলো নড়েনি। এবার তুমি বলবা দাদা আমরা তো দুজনে এক পাশ থেকেই তো ঠেলছিলাম, তাহলে তো আর এক পাশে তো যাওয়ার কথা গেল না কেন? কারণ যায়নি। দেখো এই নিচে, দেখো নিচে একটা বাস্কের নিচে কিন্তু ওই ধরো কোনো মেজে বা যেখানেই থাকুক না কেন, ওই মেজের সাথে বাস্কটা কিন্তু একটা ঘর্ষণ বলে জড়িত। মাথায় রাখবা, ওই ঘর্ষণ বল যা আছে, ঘর্ষণ বল যতটা, তোমরা যদি ততটা বলই যদি দাও,
তাহলে কিন্তু বস সেই ক্ষেত্রে কিন্তু বাষ্পটা এক চুলও নড়বে না। এবার তোমরা কি করলে দেখো, তোমরা দুজনা মিলে আরও বেশি জোর খাটালে, আরও বেশি জোর দিলে, মানে তুমি বলতে পারো যে তোমরা আরও বেশি বল লাগালে। আর যে বলটা লাগিয়েছো সেটা যদি এই ঘর্ষণ বলের থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাষ্পটা আস্তে আস্তে সরবে। বিষয়টা বুঝতে পারলে? তাহলে এই ধরনের বলটাই, মানে দেখো আমরা কিন্তু দৈনন্দিন জীবনে অপ্রতিমিত বলই ব্যবহার করি। এই যে বাষ্পটা আস্তে আস্তে সরে যাচ্ছে, অর্থাৎ বাষ্পটা যেদিকে সরছে সেই দিকেই যে বলটা খাটছে সেটাই হচ্ছে অপ্রতিমিত বল। আমার কথা বুঝতে পারলে? আমার কথা কি বোঝা গেল? ভালো করে শোনো। আবার বলছি, তোমরা দুজনা মিলে এই বাষ্পটাকে সরাবে, ঠেলছো। এবার বাষ্পটার সাথে মেজের মধ্যে একটা ঘর্ষণ বল রয়েছে। এবার তোমাদের করা বলটা যদি এই ঘর্ষণ বলের থেকে বেশি হয়, তাহলেই বাষ্পটা সরবে। আর বাষ্পটা যেহেতু যখনই সরবে তখনই তোমরা বলবা তাহলে আমরা যে বলটা প্রয়োগ করেছি সেটাই আমাদের অপ্রতিমিত বল। তাহলে দৈনন্দিন জীবনে আমরা কিন্তু যা কিছুই করে থাকি, যা কিছু সরাই, উঠাই, তুলি, এখানে রাখি, ওখানে রাখি, সব কিন্তু অপ্রতিমিত বলের কারণেই ঘটে। বিষয়টা বুঝতে পারলে? চলো, প্রথম গতিসূত্র সম্পর্কে দেখো, একজন বিজ্ঞানী যার নাম গ্যালিলিও, তিনিই কিন্তু সর্বপ্রথম এই ধারণাটা দিয়েছিলেন যে যদি কোনো বস্তুর ওপরে আমরা বাহ্যিক বল প্রয়োগ না করি, তাহলে সেই বস্তুটা চিরকালই সেরকম স্থির অবস্থাতেই থেকে যাবে। এটাও তিনি বলেছিলেন যে একটা গতিশীল বস্তু, যে বস্তুটা গতিশীল, এবার সেই বস্তুর ওপরে যদি আমরা কোনো রকমের কোনো বাহ্যিক বল বা ঘর্ষণ বল যদি না লাগে, তাহলে সেই বস্তুটা সেই সমবেগ রেখেই কিন্তু আজীবন চলতে থাকবে। এই সম্পর্কে কিন্তু সর্বপ্রথম গ্যালিলিও ধারণা দেয়। এবার এই গ্যালিলিওর এই ধারণাটাই বিজ্ঞানী আইজ্যাক নিউটন বিশ্লেষণ করে তিনি গতির 3টে সূত্রের কথা উপস্থাপন করেন। বিষয়টা বুঝতে পারছো? এবার দেখো গ্যালিলিও কি বলেছিল, দেখো একটু বুঝে নাও এখানে। দেখো গ্যালিলিও একটা পরীক্ষা করেছিলেন। তিনি পরীক্ষা করে বলেছিলেন এই যে একটা মসৃণ তল নিয়েছেন, যেটা একটা মার্বেল পাথরের মসৃণ তল। এবার এই মসৃণ তলের ওপর পৃষ্ঠ থেকে একটা বল তিনি ছেড়ে দিলেন। এবার ছেড়ে দিলে পরে এই আনত তল বেয়ে পাথরটা, মানে ওই বলটা যতটা উচ্চতা থেকে তিনি ছেড়েছিলেন ততটা উচ্চতাতেই গিয়েই পৌঁছাবে, এই তথ্যটা তিনি বলেছিলেন। যে যদি এদের মধ্যে কোনো রকমের কোনো ঘর্ষণ বল কাজ না করে, তাহলে যে উচ্চতা থেকে বলটা ছাড়া হয়েছিল অপর প্রান্তেও সেই উচ্চতা পর্যন্তই চলবে। এইভাবেই কিন্তু চলতে থাকবে বলটা, যদি এদের মধ্যে কোনো ঘর্ষণ বল কাজ না করেন। তিনি এটাও বলেছিলেন যে আমরা এই প্রান্ত থেকে তো বলটা ছাড়ছি, এবার আমরা এই প্রান্তের যে আনত তলটা, এই তলটা আমরা যত নিচু করতে করতে যাব তত বলটা বেশি দূরত্ব যাবে। বুঝতে পারছো? একদম যখন আমরা একদম সমতল করে দেবো, ঠিক আছে, তাহলে পরে এই বলটা একদম পড়ে এখানে একদম সেই গতিতেই সারা জীবন ছুটতেই থাকবে, মানে যদি এর মধ্যে ঘর্ষণ বল কাজ না করে। এই সম্পর্কেই আর কি ধারণা দিয়েছিলেন, ঠিক আছে। তাই এইটাই বিশ্লেষণ করে, এখানে দেখো আর তেমন কিছু নেই, চলে আসি। এইটাই বিশ্লেষণ করে বিজ্ঞানী আইজ্যাক নিউটন তিনি বল ও গতি সংক্রান্ত আরও মানে 3টে সূত্রের কথা উপস্থাপন করেছেন। দেখো প্রথম সূত্র কি বলে? প্রথম সূত্র বলে যে বাইরে থেকে বল প্রয়োগের দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতেই থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতেই থাকবে। একই তথ্য বলেছিল যে যদি কোনো বস্তুর ওপরে বাইরে থেকে অপ্রতিমিত বল, দেখো তুমি তো বুঝতেই পারছো, যদি প্রতিমিত বল প্রয়োগ করি তাহলে তো সে বল প্রয়োগ করা না করা সমানই, কারণ প্রতিমিত বল প্রয়োগ করলে সে জায়গার জিনিস জায়গায় থাকবে। তাই বলছে যে বাইরে থেকে অপ্রতিমিত বল যদি আমরা প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সেই তার যে গতিটা নিয়ে চলছিল সেই গতিতেই সারা জীবন বা চিরকাল সমবেগেই চলতে থাকবে। বিষয়টা বুঝতে পারছো? এই সম্পর্কেই আর কি। এবার বিভিন্ন আরও উদাহরণ রয়েছে, সেগুলো আমরা দেখব। তার আগে তুমি দেখে নাও গ্যালিলিও সম্পর্কে এখানে আসতে পারে পরীক্ষায়, একটু তথ্যগুলো দেখে নাও। এই তথ্যটা গুরুত্বপূর্ণ। দেখো যে 1586 খ্রিস্টাব্দে গ্যালিলিও তার প্রথম বিজ্ঞান ভিত্তিক বই দ্য লিটল ব্যালেন্স এই বইটা তিনি লিখেছিলেন। আর যেখানে তিনি তুলা যন্ত্রের সাহায্যে পদার্থের আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করেছিলেন এই বইতে। বুঝতে পারছো? এগুলো পড়ে নিবা। তার সাথে দেখে নাও 1589 খ্রিস্টাব্দে তিনি তার ধারাবাহিক প্রবন্ধাবলী দ্য মোটুতে আনত তল বেয়ে পরন্ত বস্তুর পতন হার সংক্রান্ত তথ্য প্রকাশ করেছিলেন। ঠিক আছে, মাথায় রাখবে।
আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও যে ১৬৪০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে তিনি প্রথম পেন্ডুলাম ঘড়ির নকশা তৈরি করেছিলেন। আর তুমি তো জানোই যে দূরবীক্ষণ যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন, তাই না? আর তার সাথে দেখে নাও যে তিনি তার ওই নিজের তৈরি দূরবীক্ষণ যন্ত্র সাহায্যে শনি আর শুক্র গ্রহ পর্যবেক্ষণ করার সময় তিনি একটা তথ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে গ্রহগুলো পৃথিবীর চারিদিকে নয়, সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। এই তথ্যটা কিন্তু তিনিই দিয়েছিলেন, তাই না বস? এবার দেখো, তাহলে এই গতির প্রথম সূত্র থেকে আমরা মাথায় রাখবা। এখানে দেখো, আমি বলে দিচ্ছি, গতির প্রথম সূত্র থেকে আমরা কিন্তু জড়তা অর্থাৎ জাড্য সম্পর্কে জানতে পারি। মাথায় রাখবে, ঠিক আছে? এবার দেখো জাড্য বা জড়তা বিষয়টা কি আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে কোথায় যেন আছে, দাঁড়াও 1 মিনিট বস, একটু ওয়েট করো। এই দেখো, এখানে দেখে নাও, দেখো কি বলছে। বলছে যে বাহ্যিক বলের অনুপস্থিতিতে স্থির বস্তুর স্থির অবস্থা বজায় রাখার কিংবা গতিশীল বস্তুর সমবেগ বজায় রাখার প্রবণতাকে জাড্য বা জড়তা বলা হয়। মাথায় রাখবে, প্রথম গতিসূত্রকে, এই তোমার আইজ্যাক নিউটনের প্রথম গতিসূত্রকে কিন্তু জাড্যের সূত্রেও বলা হয়, ঠিক আছে? আর জাড্যের সূত্রও যা, গতিসূত্রও তাই। মাথায় রাখবে, কোনো বাহ্যিক বল ছাড়াই যদি কোনো বস্তু স্থির অবস্থাতেই থাকে, মানে স্থির বস্তু স্থির অবস্থাতেই থাকতে চায়, আর গতিশীল বস্তু তার সেই বেগটা ধরে রেখে সেই গতিতেই চলতে চায়, সেইটাই হচ্ছে জড়তা অর্থাৎ জাড্য। মাথায় রাখবা, আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে দুটো জিনিস জানতে পারি। কি কি? এক হচ্ছে জড়তা বা জাড্য সম্পর্কে, আর একটা হচ্ছে বলের সংজ্ঞা। মাথায় রাখবে যে বল কাকে বলে, সেই বলের সংজ্ঞা, এই সম্পর্কে আমরা প্রথম গতিসূত্র থেকেই কিন্তু জানতে পারি। ঠিক আছে বস, চলো। এবার উদাহরণ দেখো, জাড্ডের উদাহরণটা দেখে নাও। জাড্ডের উদাহরণ যেমন, তুমি ধরো এই ক্যারাম বোর্ড খেলার সময় তো দেখেছো অনেকে কী করে, ওই কলা গাছ না কি খেলে না, এবার অনেকগুলো গুটি পরপর রেখে দিয়ে স্ট্রাইকার দিয়ে যখন জোরে আঘাত করবে, দেখবা নিচের গুটিটা সরে যাবে ছট করে, আর বাকিগুলো সে তার জায়গা, মানে সেই নিজের জায়গায় থাকতে চাইবে। বুঝতে পারছো? তা এইটাই কিন্তু জাড্ডের উদাহরণ। আরও দেখে নাও, যেমন তুমি এখানে বুঝতে পারবে, এই যে একটা কার্ডের উপরে একটা কয়েল রেখে তুমি যদি কার্ডটাকে দ্রুত কি করো, একটা বল প্রয়োগ করো, সঙ্গে সঙ্গে কার্ডটা ছিটকে যাবে, আর তোমার হচ্ছে কয়েনটা গ্লাসের মধ্যে পড়ে যাবে আর কি। বুঝতে পারছো? এটাও কিন্তু জাড্যের কথাই বলছে, যে স্থির বস্তু জাড্য। তো মানে এখানে দেখো, এখানে তুমি জাড্য কী করে বুঝবে, যে এই যে কয়েলটা তো স্থির অবস্থাতেই ছিল, এবার কার্ডটা দ্রুত গতিতে বেরিয়ে গেল, এবার এই কয়েলটা কি চাইবে, যে সে তার নিজের স্থির অবস্থাটাই কিন্তু ধরে রাখতে চাইবে, আর তখন নিচে কোনো কিছু পাবে না, মানে থাকার জন্য সে তখন কি নিচে পড়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো? চলো, এই ছিল, এখান থেকে তেমন কিছু না। দেখো জাড্য আর ভর, জাড্য সম্পর্কে তো আমরা বুঝেই নিলাম যে প্রত্যেক বস্তুই তার গতীয় অবস্থার পরিবর্তনে বাধা প্রদান করে। যদি বস্তুটি স্থির হয়, এটি স্থির অবস্থাতেই থাকতে চাই, আর গতিশীল বস্তু গতীয় অবস্থা বজায় রাখতে চাই। বস্তুর এই ধর্মটাই হচ্ছে জাড্য বা জড়তা, তাই না? আর ভর বিষয়টা কি? একটা বস্তু মোট যত পরিমাণ পদার্থ দিয়ে গঠিত, সেইটাই হচ্ছে বস্তুর ভর, তাই না? এবার তুমি দেখো, জাড্য আর ভরের মধ্যে একটা সম্পর্ক রয়েছে কিন্তু। দেখো দেখো আমি বলে দিচ্ছি, এই যে দুটো বাস্ক, সেম সাইজের দুটো বাস্ক, এবার প্রথম বাস্কটা খালি, এবার প্রথম বাস্কটা আমি যদি বলি তুমি সরাও, তো সঙ্গে সঙ্গে তুমি কিন্তু অল্প বল প্রয়োগ করেই কিন্তু বাস্কটাকে সরিয়ে ফেলতে পারবা। আর পরের বাস্কটা ধরো পুরো বাস্ক পাথরে ভরা, তাহলে সেই বাস্কটা সরাতে গেলে তোমাকে কিন্তু অনেকটা বল প্রয়োগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে হচ্ছে, যে পদার্থের ভর যত বেশি হবে, তার জাড্য ধর্মেও তত বেশি। জাড্যের জন্যই তো যে মানে যে বাষ্পটা ভারী, সেইটা তার নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করছে। বুঝতে পারছো? মানে সহজে ছাড়ছে না। তুমি অত্যাধিক বল প্রয়োগ করলে, তখন সে আস্তে আস্তে সরে গেল, মানে যতটা বল প্রয়োগ করে সরালে ততটুকু সরলো আর কি। আমার কথা বুঝতে পারছো? তা মাথায় রাখবা, যে পদার্থের ভর যত বেশি হবে, তার জাড্যও কিন্তু তত বেশি। দেখো এখানে এমসিকিউ হিসাবে এরকম প্রশ্ন হয়তো দিতে পারে পরীক্ষায়, যে বলে দিল যে নিম্নলিখিত মানে নিচের ক্ষেত্রগুলি কোনটির জাড্য বেশি। বলছে একটি রাবারের বল আর একই আকারের এক টুকরো পাথর, তাহলে একটি রাবারের বল আর সেই আকারেরই এক টুকরো পাথর, কার ভর বেশি? সঙ্গে সঙ্গে বলবা পাথরের ভর বেশি, অর্থাৎ পাথরের জাড্য বেশি। একটি বাইসাইকেল, একটি ট্রেন মানে রেলগাড়ি, তাহলে বুঝতেই পারছো যে বাইসাইকেলের থেকে রেলগাড়ির ভর অনেক বেশি, তাহলে রেলগাড়ি এর জাড্য বেশি। বুঝতে পারছো? একটি 5 টাকার মুদ্রা আর একটি 1 টাকার মুদ্রা, অবশ্যই 5 টাকার মুদ্রার জাড্য বেশি। চলো, আচ্ছা এবার আমরা দেখব, দেখো গতির দ্বিতীয় সূত্র ভালো করে বুঝবা। তার আগে একটা জিনিস, ছোট্ট একটা বিষয় একটু দেখে নাও, যে ভরবেগ আসলে কি। মাথায় রাখবে, বস্তুর ভরবেগ হলো বস্তুর যা ভর রয়েছে
আর বস্তুর যে বেগ অর্থাৎ গতিবেগ রয়েছে, এই বস্তুর ভর আর বস্তুর বেগ এই দুটো যদি আমরা গুণ করে দিই ভরবেগ পেয়ে যাব। কি বললাম? বুঝতে পারলে আমার কথা? যদি বলে যে ভরবেগ কি বা ভরবেগ কিভাবে আসে, মাথায় রাখবে কোনো একটা বস্তুর ভর যা আছে আর সেই বস্তুটার বেগ যা আছে, সেই ভর আর বেগ এই দুটো যদি গুণ করা হয় তাহলেই কিন্তু ভরবেগটা বেরিয়ে আসবে। ছোট্ট একটা সূত্র মাথায় রাখবে, পি ইজিক্যাল টু এমভি। পি মানে হচ্ছে ভরবেগ, এম মানে ভর, আর ভি মানে হচ্ছে গতিবেগ অর্থাৎ বেগ। বুঝতে পারলে? এবার এখান থেকে দেখো তুমি হচ্ছে এই ভরবেগের এককটা খুব সহজেই বার করতে পারবে। তুমি বলবা দাদা এম মানে হচ্ছে কি? এম মানে হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি, আর ভি মানে হচ্ছে গতিবেগ, গতিবেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। এবার তুমি একটা জিনিস মাথায় রাখবে, বারবার করে বলছি, দেখো এই এম, এম মানে তো ভর। এবার তুমি কি করে প্রশ্নের মধ্যে যখন অঙ্ক থাকবে তুমি কি করে বুঝবা যে এই সংখ্যাটার মান হচ্ছে এম বা এটার মান ভি? দেখো যে সংখ্যার সাথে কেজি লেখা থাকবে তার মানে বুঝে নেবা এই সংখ্যাটা এম এর মান। বিষয়টা বুঝতে পারলে? আর যে সংখ্যার সাথে ধরো মিটার পার সেকেন্ড লেখা থাকবে সেটা হয় প্রাথমিক বেগ না হলে অন্তিম বেগের মান। বিষয়টা বুঝতে পারলে? বেগের, এটা হচ্ছে বেগের একক। আর বেগ তো দুই রকমের রয়েছে, তুমি দেখেই নিয়েছো গতিবেগ করার মানে গতি করার সময় যে প্রাথমিক বেগ আর অন্তিম বেগ রয়েছে। আর যদি মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকে তাহলে সেটা ত্বরণের মান বোঝায়। তাই তো? চলো এবার তুমি দেখে নাও যে গতির দ্বিতীয় সূত্র কি বলছে। ভালো করে বুঝবে, এখান থেকে একটা ফর্মুলা বেরোবে আর সেই দিয়েই কিন্তু আমরা অঙ্ক সমাধান করব। সেই জন্য তোমাকে বুঝতে হবে ভালো করে। দেখো বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত অপ্রতিমিত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বলের ক্রিয়াভিমুখেই ভরবেগের পরিবর্তন ঘটে। ভালো করে বোঝো, বস্তুর ভর বেগের পরিবর্তনের হার। তুমি আমায় বলো বস্তুর ভরকে আমরা কি বলি? এম বলি। আচ্ছা বেগের পরিবর্তনের হারকে কি বলে? দেখো আগের ক্লাসে গতি করানোর সময় আমি বারবার করে তোমাদের বলেছি কিন্তু যে বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। আর সেটা হলো বস্তুর উপর প্রযুক্ত অপ্রতিমিত বলকে বস এফ বলা হয়। এফ চিহ্ন দিয়ে বলকে প্রকাশ করা হয়। আর সেটা নাকি সমানুপাতিক, সমান চিহ্ন। এই দেখো ফর্মুলা বেরিয়ে গেল, দেখেছো? এই ফর্মুলা নিয়েই এবার আমরা অঙ্ক করব। আর কি বলছে যে প্রযুক্ত বলের মানে ক্রিয়াভিমুখেই ভরবেগের পরিবর্তন ঘটে। মানে প্রযুক্ত বলটা যেদিকে ক্রিয়া করে সেই দিকেই ভরবেগের পরিবর্তন ঘটবে, সেইটাই বলছে। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি সূত্র পেলাম? এফ ইজিক্যাল টু এম এ। এফ ইজিক্যাল টু এম এ, বল সমান ভর ইন্টু ত্বরণ, বল সমান ভর ইন্টু ত্বরণ। চলো এই যে সূত্রটা এইটাকেই ভেঙে ওরা বোঝানোর চেষ্টা করেছে। আমি তোমাদের খুব সহজ সরলভাবে, এইসব আমি বলবো না, সহজ সরলভাবে বুঝিয়ে দেবো, মনোযোগ দিয়ে শুনে নাও, কাজে লাগবে। নিউটনের দ্বিতীয় সূত্র মানে দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানলাম এফ ইজিক্যাল টু এম এ। এবার দেখো এফ মানে তো বল, মানে প্রযুক্ত বল, এফকে আমরা এফই রাখলাম। এম মানে তো ভর। এবার এই এ মানে হচ্ছে ত্বরণ। বস ত্বরণ কিভাবে আসে বলো? বলো তুমি এখানে দেখে নাও ত্বরণ কিভাবে আসে। তুমি বলবা যে বেগের পরিবর্তন, একটু মানে লিখতে অসুবিধা হচ্ছে, দেখে নাও যে বেগের পরিবর্তন বাই ব্যয়িত সময়, তাই না বস? তুমি কিন্তু করেই নিয়েছো, মানে গতি করানোর সময় আমি বারবার করে বলে দিয়েছি যে ত্বরণ আমরা কিভাবে পাই, যে বেগের পরিবর্তন বাই সময়, মানে চূড়ান্ত বেগ থেকে যদি প্রাথমিক বেগটা বাদ দেওয়া হয় এবং তাকে যদি এই যে সময়ে এই কাজটা ঘটেছে সেই সময় দিয়ে যদি ভাগ করি তাহলেই আমরা ত্বরণ পাবো। মানে মানে ত্বরণকে এ চিহ্ন দিয়ে শুধু আমরা এ লিখতে পারি, অথবা এ না লিখে যদি আমরা ভি মাইনাস ইউ বাই টি এইটা লিখি তাহলেও কিন্তু সূত্রটা ঠিক থাকবে। কি বললাম বোঝা গেল? আবার বলছি, ভালো করে শুনে নাও, কাজে লাগবে। যে এফ ইজিক্যাল টু এম এ, এই সূত্রটার পরিবর্তে আমরা এফ ইজিক্যাল টু এম ব্র্যাকেটের মধ্যে ভি মাইনাস ইউ বাই টি এটাও লিখতে পারি। এটাও যে জিনিস এটাও সেই জিনিস। এটাও এ মানেও ত্বরণকে বোঝায়, এইটা মানেও ত্বরণকে বোঝায়, আর বাদ বাকিগুলো তো সেম রয়েছে। চলো এবার অঙ্কের দিকে যাওয়া যাক। আচ্ছা তার আগে একটা জিনিস এখানে দেখে নাও যে বলের এককটা কি। মাথায় রাখবে বলের
একক, সঙ্গে সঙ্গে তুমি বলবা যে হচ্ছে এম মানে ভরের একক হচ্ছে কেজি, আর এ মানে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ বলের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা নিউটনটাই সবসময় দেওয়া থাকে, নিউটনটাই মাথায় রাখবা। কেমন? এখানে তেমন কিছু নেই, আমরা সরাসরি অঙ্ক করে নেব। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, ভালো করে বুঝবে। একটি স্থির মানের বল 5 কেজি ভরের একটি বস্তুর ওপরে 2 সেকেন্ড সময় ধরে ক্রিয়া করলো। এতে বস্তুটির বেগ 3 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে গিয়ে 7 মিটার পার সেকেন্ড হলো। প্রযুক্ত বলের মান বের করো। এই পর্যন্ত একটা প্রশ্ন। তুমি এই প্রশ্নটা পড়ে তুমি আমায় বলো যে এর মধ্যে তুমি কি কি জানতে পারলে। সঙ্গে সঙ্গে তুমি আমায় কি বলবা যে দাদা আমরা ভালো মতো বুঝতে পারছি এখানে এম এর মান কত 5, কারণ যার সাথে কেজি লেখা থাকবে তুমি তো বলেই দিয়েছো সেইটাই এম এর মান। টাইম মানে সময়, যার সাথে সেকেন্ড থাকবে, সময় কথাটা উল্লেখ থাকবে, সেইটাই তো সময়ের মান, তাই না বস? আর এখানে আমরা দেখছি যে বেগ, দেখো বলছে এতে বস্তুটির বেগ এত মিটার পার সেকেন্ড থেকে এত মিটার পার সেকেন্ড হলো। দেখো দুটোই মিটার পার সেকেন্ড রয়েছে, মানে দুটো বেগ রয়েছে, তাহলে দুটো বেগ রয়েছে মানে তুমি সঙ্গে সঙ্গে বলবা একটা অন্তিম বেগ হবে আর একটা চূড়ান্ত বেগ হবে। মানে অন্তিম বেগ বলছি কেন, মানে প্রাথমিক বেগ হবে একটা আর একটা চূড়ান্ত বেগ হবে। এবার তুমি আমায় বলো এই দুটো বেগের মধ্যে কোনটা প্রাথমিক বেগ আর কোনটা চূড়ান্ত বেগ। দাদা প্রাথমিক বেগ কাকে বলে? প্রথমেই যে বেগটা থাকে তাকে প্রাথমিক বেগ বলে। শেষে চূড়ান্ত অবস্থায় বা বলতে পারো যে শেষ অবস্থায় যে বেগটা থাকে বা বেড়ে গিয়ে বা কমে গিয়ে যে বেগটা হয় সেইটাই হচ্ছে চূড়ান্ত বেগ বা অন্তিম বেগ। তাহলে এখানে সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা তিন থেকে গিয়ে 7 হয়, তার মানে 3 থেকে গিয়ে 3 প্রথমে ছিল, অর্থাৎ প্রাথমিক বেগ 3 আর অন্তিম বেগ 7। এসব কিন্তু আমি ভালো মতো তোমাদের গতিতে বুঝিয়ে দিয়েছি, তুমি নিজে আমাকে বলো যে বোঝাইনি তোমাকে। আর এখানে আমাদের এফ এর মানটা বার করতে হবে। শুধু সমস্যা একটাই যে লেখাগুলো একটু কষ্ট করে বুঝে নিবা, কেমন? চলো সূত্র অ্যাপ্লাই করো। এফ ইজ ইকাল টু এম এ মানে ত্বরণ, এর পরিবর্তে আমরা লিখব যে চূড়ান্ত বেগ থেকে প্রাথমিক বেগ বাদ দেবো টি টাইমে। তাহলে এবার বলো এম এর মান কত 5, ওপরে দেখো তোমার হচ্ছে ভি 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 মানে হচ্ছে কত বস 7, ইউ মানে হচ্ছে 3 আর টি মানে 2। সঙ্গে সঙ্গে তুমি বলবা এখানে তো 5 রয়েছে, ব্র্যাকেট মানে গুণ চিহ্ন, 7-এর থেকে 3 গেলে 4 হয়, 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, অর্থাৎ 5 দুগুণী 10, 10 নিউটন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? একদম সহজ সরল, কিচ্ছু না। চলো এর মধ্যে আর একটা প্রশ্ন রয়েছে, বলছে যে এখন যদি বলটির মানে এখন বলটি যদি 5 সেকেন্ড সময় ধরে আর কি প্রযুক্ত করা হয় তাহলে বস্তুটির চূড়ান্ত বেগ কী হবে। দেখো সময়টা বাড়িয়ে দিয়েছে, 2 সেকেন্ড ধরে ক্রিয়া করছিল, এখন 5 সেকেন্ড ধরে ক্রিয়া করছে, তাহলে চূড়ান্ত বেগ মানে অন্তিম বেগ অর্থাৎ ভি এর মান জানতে চাইছে। সঙ্গে সঙ্গে তুমি কি করবা, তুমি আরও একবার তুমি বলে দাও আমাকে যে কোনটার মান কি, তোমাকে বুঝতে হবে। একটা অঙ্ক তুমি সময় নিয়ে করো, অসুবিধা নেই, বুঝে নাও, তারপরে গিয়ে আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এম এর মান তুমি বলবা 5, টি এর মান 2, তাই তো? না সরি 1 মিনিট, দেখো এখন বলটি 5 সেকেন্ড সময় ধরে ক্রিয়া করছে, এখন 5 সেকেন্ড ক্রিয়া করছে, তার মানে এখন কিন্তু টি এর মান 5 হয়ে যাবে পরের উত্তর মানে প্রশ্নের ক্ষেত্রে। আচ্ছা প্রাথমিক বেগ কী ছিল? প্রাথমিক বেগ তো সেই 3ই ছিল। অন্তিম বেগ কী হবে সেটা আমাদের বার করতে হবে, আর আমরা বলটা পেলাম 10 নিউটন। দেখো বলছে এখন বলটি কোন বলটি, ওই তোমার হচ্ছে যে ফোর্সটা আমরা বার করলাম, যে বল বার করলাম, সেই বলটি যদি 5 সেকেন্ড সময় ধরে প্রযুক্ত হয় তাহলে চূড়ান্ত বেগ কী হবে। সঙ্গে সঙ্গে তুমি সূত্রে পাঠিয়ে দাও এফ ইজিক্যাল টু এম ব্র্যাকেটের মধ্যে ভি মাইনাস ইউ বাই টি, তাই তো বস? তাহলে এখানে 10 লেখো আর এখানে এম এর মান তুমি 5 লিখবে, ভি এর মান তুমি জানো না, ইউ এর মান তুমি জানো 3, টি এর মান বলেছে 5, এখন কিন্তু 5 পরের প্রশ্নের ক্ষেত্রে বুঝবে। সঙ্গে সঙ্গে একটু সমাধান করে ফেলো। দেখো এই 5 তো ওপরে গুণ সম্পর্ক রয়েছে, তাহলে 5v মাইনাস 3 5 15 বাই 5, তাহলে বজ্রগুণন করলে 50। একটু কষ্ট করে লেখাগুলো বোঝো, আমার কিছু করার নেই। দেখো 5v মাইনাস 15, তাহলে মাইনাস 15টা এই পাশে চলে এসে কি হবে 50 আর 15 যোগ করলে 65,
65 সমান 5v। তাহলে 5 দিয়ে 65 কাটলে 13 হয়। ভির মান কত? 13 মিটার পার সেকেন্ড হচ্ছে চূড়ান্ত বেগ। বোঝা গেল কি? একটু কষ্ট করে বুঝে নাও, এরপরে আমি তোমাদের তো ছবি দিয়ে ভালো করে আর একটা ক্লাস বুঝিয়ে দেবো, সেখানে আরও সুন্দর করে বুঝিয়ে দেবো, কেমন? আচ্ছা, পরের দেখো, পরের প্রশ্ন 2 নাম্বার বলছে কোনো ক্ষেত্রে মানে কোন ক্ষেত্রে বৃহত্তম বলের প্রয়োজন হবে? একটা রয়েছে 5 কেজি ভরকে তোমার এত ত্বরণে ত্বরান্বিত করতে, নাকি 4 কেজি ভরকে এত ত্বরণে ত্বরান্বিত করতে। তুমি সোজা সাপটা হিসাব জানো যে বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তাই তো বস? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে প্রথম ক্ষেত্রে বলটা দেখি। প্রথম ক্ষেত্রে আছে তোমার হচ্ছে ভর আছে 5 আর হচ্ছে ত্বরণ দিয়েছে প্রথম ক্ষেত্রে 5, তাহলে 5 5 25। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখছি কত বল লাগছে, আমাদের 25 নিউটন বল লাগছে। পরের ক্ষেত্রে আমরা দেখে নেব, পরের ক্ষেত্রে দেখো পরের ক্ষেত্রে কত বল লাগবে। পরের ক্ষেত্রে ভর আছে, বস্তুটার ভর হচ্ছে 4 কেজি আর ত্বরণ আছে 2 কেজি, মানে সরি 2 কেজি বলছি কেন, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 4 দুগুণি 8 নিউটন। তাহলে আমাকে বলো প্রথম ক্ষেত্রে বেশি বলের প্রয়োজন হলো নাকি দ্বিতীয় ক্ষেত্রে? সঙ্গে সঙ্গে বলবা প্রথম ক্ষেত্রে বেশি বলের প্রয়োজন হয়েছে, তাই না বস? এইটুকুই ছিল অঙ্কটা। চলো দেখে নাও। বলছে একটি মোটর গাড়ি এত কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে এবং ব্রেক কষার পর থামতে গাড়িটি এত সময় নেয়। যদি যাত্রী সহ মোটর গাড়িটির ভর এত হয় তবে ব্রেক দ্বারা প্রযুক্ত বলের মান কত? সিম্পল ব্যাপার, আমাদের বলের মান জানতে চাইছে। সঙ্গে সঙ্গে তুমি কি বলবা? সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা F ইজিক্যাল টু এম আর এ। দেখো এটা আমরা লিখছি না, দেখো এর পরিবর্তে আমরা কি লিখব, যে ভি মাইনাস ইউ বাই টি, তাই না? আর এখানে সঙ্গে সঙ্গে তুমি বলবা, এখানে আমরা দেখতে পাচ্ছি দাদা যে হচ্ছে ভর আছে 1000 আর ভি এর মান বলো। দেখো দেখো একটি মোটর গাড়ি এত গতিতে যাচ্ছিল, এত গতিবেগে যাচ্ছিল, যেই না ব্রেক কষলো, ব্রেক কষার পর থামতে তার 4 সেকেন্ড সময় লেগেছে। তুমি আগে প্রশ্নের মধ্যে বলো কোনটা কি আছে, আমি লিখছি। এফ এর মান তুমি তো বুঝেই গেছো যে এফ এর মানটা বার করতে বলেছে প্রযুক্ত বল। এম এর মান তুমি বলো 1000 হবে, আর টাইমটা 4 সেকেন্ড, আর প্রাথমিক বেগ আর অন্তিম বেগ। প্রাথমিক বেগ দেখো একটা মোটর গাড়ি এত কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছিল যেতে যেতে হট করে এই পজিশনে ব্রেক কষলো, তারপরের থেকেই তার গতিবেগ কমতে লাগলো। 4 সেকেন্ড সময় গিয়ে গতিবেগ শেষ হয়ে গেল, তাই না? তার মানে অন্তিম বেগ 0, বুঝতে পারছো? আর প্রাথমিক বেগ কত ছিল? এই পজিশন থেকেই কিন্তু মানে তার হচ্ছে ব্রেক কষা শুরু করেছে, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু তার ওই 108 কিলোমিটার পার আওয়ার ছিল। তাহলে আমাদের কিলোমিটার পার আওয়ার তো রাখলে হবে না, ওটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাই 5/18 দিয়ে গুণ করে তুমি বলবা 6×8 = 48, মানে 6 যাবে, 6×8 = 108, অর্থাৎ 5×30 মিটার পার সেকেন্ড। দেখো একটু ঘিজিমিজি হয়ে গেল, কিছু করার নেই, বুঝে নিতে হবে তোমাকে। তুমি এখানে বুঝলে এফ এর মান বার করব, এম সমান 1000, টি সমান 4, ইউ এর মান 30 আর ভি সমান 0। চলো এফ ইজিক্যাল টু এম ভি মাইনাস ইউ বাই টি বসিয়ে দাও। 1000, ভি এর মান 0 মাইনাস ইউ এর মান কত দাদা? ইউ এর মান আমরা দেখলাম 30, আর টি এর মান কত দাদা? টি এর মান আমরা দেখলাম 4 রয়েছে, তাই না? সঙ্গে সঙ্গে তুমি এবার বলবা হচ্ছে এখানে তো 0 বাদ দিলে 0ই থাকছে। দেখো 4 দিয়ে তুমি যদি কাটো, দেখো এটা তো গুণ, পরের লাইনেই করছি, আমার মানে বুঝতে পারছো তো লেখাগুলো? ওপরে -30, নিচে 4, ঠিক আছে? 4 পজিশন 100। এবার দেখো 25 আর 3 গুণ করলে 75 হয়, 75, আর এদিকে একটা শূন্য এদিকে একটা শূন্য, দুটো শূন্য, আর মাইনাস চিহ্নটা বলবে -7500 কী হবে? নিউটন, ঠিক আছে? এবার এখানে মাইনাস আসার কারণ কি, মানে এই যে বলটা প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে গতির বিপরীতে, অবশ্যই, কারণ ব্রেক কষা হয়েছে গতির বিপরীতে, অর্থাৎ ঋণাত্মক বল, বুঝতে পারলে? সেই জন্য কিন্তু মাইনাস চিহ্ন এসছে, কোনো অসুবিধা নেই। মাইনাস, দেখো মাইনাস, এইটাই উত্তর হবে, ঠিক আছে? বুঝতে পারছো তো? চলো পরের প্রশ্ন দেখো। বলছে 5 নিউটন মানের একটি বল
M1 ভরে এত ত্বরণ রয়েছে এবং M2 ভরে এত ত্বরণ সৃষ্টি করছে। যদি উভয় ভরকে একত্রে যুক্ত করা হয় তবে ওই বল কত ত্বরণের সৃষ্টি করবে? চলো এক এক করে করো। প্রথমে দেখো F = ma। এখানে কিন্তু a এর মান আমাদের দিলেই হয়ে যাবে। কেন আমি এটা বুঝলাম? কারণ এখানে সরাসরি তুমি মিটার/সেকেন্ড² দেখতে পাচ্ছ, মানে অলরেডি ত্বরণ দিয়ে দিয়েছে, আমাদের আর ওই এক্সট্রা করে v - u/t বার করে ত্বরণ বার করার প্রয়োজন নেই। তুমি প্রশ্ন দেখেই চিনে যাবা, এক্ষেত্রে ত্বরণ অলরেডি দিয়ে দিয়েছে, তাই না বস? এই যে মিটার/সেকেন্ড² দেখেই। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো এই বলটা কত ছিল? বলটা ছিল 5, আর প্রথম ক্ষেত্রে ভর আমরা জানি না M1, আর সেটা ত্বরণ ছিল 10। সঙ্গে সঙ্গে এটা কেটে গিয়ে তুমি বলবা 2 থাকছে, এদিকে 1 থাকছে, মানে হচ্ছে M1 এর মান দাঁড়াবে 1কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 0.5। তাহলে M1 এর মান হচ্ছে 0.5, তাই তো বস? চলো পরের ক্ষেত্রে দেখো F = ma। F এর মান ওই 5ই থাকবে, তাই না? একই বল দ্বারা 2 বার করে ত্বরণ দিচ্ছে, যেখানে ওই বস্তুটা হচ্ছে M2 বস্তু আর যার ত্বরণ হচ্ছে 20। কাটো, 4 × 5 = 20, এদিকে 1, 4 দিয়ে যদি তুমি 1কে ভাগ করো 0.25, তাহলে M2-র মান কত? 0.25 আসলো। এবার বলছে যদি উভয় ভরকে একত্রে যুক্ত করা হয়। দেখো প্রথম বস্তুর ভর হচ্ছে 0.5 মানে 0.50 আর কি, তাই না? আর হচ্ছে পরের বস্তুটার ভর হচ্ছে 0.25। এবার দুটো যোগ করলে হচ্ছে 0.75 হচ্ছে, 0.75 হচ্ছে। দেখো বলছে দেখো উভয় ভরকে একত্রে যুক্ত করা হয় তবে ওই বলটা কত ছিল? 5 নিউটন ছিল, ওই বল কত ত্বরণের সৃষ্টি করবে? সঙ্গে সঙ্গে তুমি বুঝে গেলে যে ভরটা আমরা দেখলাম দুটো মিলিয়ে ভর হলো 0.75, তাই না? আর এদিকে তোমার হচ্ছে বলটা বলেছে ওই বল, মানে এই যে এই বল 5, তাই তো? আর আমাদের ত্বরণটা জানতে চাইছে। সঙ্গে সঙ্গে সূত্রে ফেলে দাও, লিখে ফেলো 5.75 ইন্টু ত্বরণ বার করব। দেখো দশমিক তুললে নিচে 100, 25 দিয়ে কাটলে 3 আর নিচে 4। এবার হিসাব করো, 20 সমান 3a, মানে 3 দিয়ে 20কে ভাগ করে 3 × 6 = 18, আবার 2 থাকবে 3 × 6 = 18, 6.6 মিটার/সেকেন্ড²। এটাই হচ্ছে ত্বরণ। বুঝতে পারলে বস? চলো আর নেই অঙ্ক, দেখো আছে, দেখো পরের অঙ্কটা দেখো। বলছে একটি টেবিলের ওপর দিয়ে সরল রেখায় গতিশীল 20 গ্রাম ভরের একটি বলের গতিবেগ, এখানে একটি বল মানে একটি খেলার বল বা যে কোনো একটা ওই বলের কথা বলছে, বুঝতে পারছো? একটি বলের গতিবেগ সময় লেখচিত্রে দেখানো হয়েছে। এই যে লেখচিত্রের সাথে দেখাচ্ছে, তুমি দেখো আমি কিন্তু তোমাদের লেখচিত্র করিয়েছি। এই লেখচিত্র দেখে তুমি আমায় বলো এই বলটা এই জায়গা থেকে এইভাবে গিয়ে এইখানে চলে গেছে, আর এইটা হচ্ছে গতিবেগ প্রকাশ করছে, এটা হচ্ছে সময়। তুমি এখানে বলবা দাদা এই লেখচিত্রে থেকে আমরা এটা বলবো এই খেলার বলটির প্রাথমিক বেগ কত ছিল? 20 সেন্টিমিটার/সেকেন্ড ছিল। এটা তো তুমি ভালো মতোই বুঝতে পারছো নিশ্চয়ই। এবার কোনো একটা কারণে এটা আনত তলের জন্য বলটা নিচের দিকে গড়িয়ে পড়ছে, এবং দেখা গেল যে এই যে এটা নিচেটা তো সময় 10 সেকেন্ড সময় পরে এর এই খেলার বলটার কিন্তু কোনো রকমের কোনো গতিবেগ থাকলো না, তাই না? এখানে সে দাঁড়িয়ে পড়লো, কারণ এখানকার গতিবেগ 0, তাই না? 0 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে তুমি সঙ্গে সঙ্গে এইটুকু দেখে ভালো মতোই বুঝে গেছো যে ভি এর মান 0 আর ইউ এর মান হচ্ছে 20 সেন্টিমিটার/সেকেন্ড, তাই না বস? এইটুকু তো তুমি ভালো মতো বুঝে গেছো। এবার চলো অঙ্কটা পড়ে নাও আর একবার। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 20 গ্রাম ভর, মানে এখানে এম এর মান আমরা পেয়ে গেলাম, আর এখানে আমরা প্রাথমিক বেগটা পেয়ে গেছি 20, অন্তিম বেগ দেখলাম 0, টাইমটা দেখলাম 10 সেকেন্ড। দেখো টাইমটা দেখলাম 10 সেকেন্ড। আমাদের জানতে চেয়েছে যে কত বল, কত বলের মানটা আমাদের জানতে চাইছে, এফ এর মান। চলো সঙ্গে সঙ্গে তুমি করে ফেলো।
তুমি তো জানোই যে এখানে ত্বরণ ঠরণ দিইনি, মানে প্রশ্নের মধ্যে মিটার পার সেকেন্ড স্কোয়ার নেই। তাহলে আমাদের কোনটায় যাব আমরা? এফ ইজিক্যাল টু এম, আর এদিকে হবে ভি মাইনাস ইউ বাই টি, তাই তো বস? চলো, তো দেখো এম মানে ভর দিয়েছে 20 গ্রামে। দাদা গ্রামে থাকলে হবে না, কারণ কি? কারণ আমরা জানি ভরকে সবসময় কেজিতে ধরতে হয়। তাহলে 20 গ্রামকে তুমি কেজিতে ধরো, 1000 দিয়ে তাহলে ভাগ করতে হবে। আচ্ছা, ভি এর মান কি? 0, মাইনাস ইউ এর মান কি দাদা? ইউ 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 মানে হচ্ছে প্রাথমিক বেগ যেটা ছিল 20, তাই না? তার মানে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। দাদা সেন্টিমিটার পার সেকেন্ডে থাকলে তো হবে না, ওটাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। দেখো সেন্টিমিটারকে যদি তুমি মিটার পার সেকেন্ডে আনো তাহলে তোমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? কারণ হচ্ছে সেন্টি ডেসিমি 100 দিয়েই ভাগ করতে হয়। সঙ্গে সঙ্গে বলবা যে হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড, তাই তো? আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসলাম 0.2 মিটার পার সেকেন্ড, আর টাইমটা কত? 10 সেকেন্ড। এইটুকুনাই অঙ্ক। এবার দেখো তুমি একটু কাটাকাটি করো, এই 0 0 কেটে দিলা, 2 দিয়ে কাটলে নিচে 50, ওপরে 1। দেখো আমি লেখার চেষ্টা করছি, একটু কষ্ট করে বুঝে নাও। ব্র্যাকেট মানে গুণ, ওপরে থাকছে -0.2 আর নিচে 10, তাই না? তাহলে এখানে তুমি বলবা দাদা এখানে আমরা একটা জিনিস ভালোই বুঝতে পারছি যে হচ্ছে দেখো এই দশমিক তুললে নিচে আর একটা শূন্য বসে যাবে, তাই না? তাহলে 2 দিয়ে যদি তুমি 50কে কাটো, 2 দিয়ে 50 কাটলে 25, তাহলে 25 আর 100 গুণ করলে 2500, 2500 1/2500। দেখো আমি মুছে দিলাম। এফ এর মান আমরা কি পেলাম? এফ এর মান পেলাম 1/, সব কিছু কাটাকাটি করে 1/2500 পেলাম। এইটা করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এবার সঙ্গে সঙ্গে তুমি আমায় বলো যে 2500 দিয়ে যদি তুমি 1কে ভাগ করো কি হয় বস? দশমিকের জন্য 0 নিলে, আর একটা শূন্যর জন্য 0 নিলে, আর একটা শূন্যর জন্য 0 নিলে 1000 হলো, আরও একটা শূন্যর জন্য 0 নিলে, এবার 10,000 হলো। এবার 4 নাও, 4 নিলেই 4, 2500, 10,000, তাই না বস? খুব সহজে করতে পারবা। তাহলে সঙ্গে সঙ্গে আমাদের উত্তর হবে, মানে দশমিকের পরে 3টে শূন্য, তারপরে হচ্ছে 4, দশমিকের পরে 3টে শূন্য। আচ্ছা থাকার তো কথাই, এই দেখো, হ্যাঁ দশমিকের পরে 3টে শূন্য, তারপরে 4, এত নিউটন। বুঝতে পারলে কি? দেখো যদি বুঝতে না পারো আমাকে কিন্তু কমেন্ট করবা, সেটা আমাকে বলবা, নাহলে আমি কি করে বুঝবো বলো তো বস? চলো, তৃতীয় সূত্র কি বলে দেখো। একটি বস্তু যখন অন্য একটি বস্তুর ওপরে বল প্রয়োগ করে, দ্বিতীয় বস্তুও সঙ্গে সঙ্গে প্রথম বস্তুর ওপর বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই দুটি বলের পরিমাণ সর্বদা সমান কিন্তু বিপরীতমুখী। কি বুঝলে? দেখো ভালো করে মাথায় রাখবে, এই তৃতীয় গতিসূত্রের ওপর কিন্তু আর একটা ফর্মুলা বেরোচ্ছে, যেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণের সূত্র আর কি। তার উপরে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে, সেই জন্য বুঝতে হবে। বলছে একটা বস্তু যখন অন্য একটা বস্তুর উপরে বল প্রয়োগ করছে, দ্বিতীয় বস্তুও সঙ্গে সঙ্গে ওই প্রথম বস্তুর ওপর একটা বিপরীতমুখী বল প্রয়োগ করবে, আর দুজনার বলই সমান হবে। দুজনার বলই সর্বদা সমান হবে কিন্তু বিপরীতমুখী। কি বললাম? দুটো বস্তুরই বল সর্বদা সমান হবে কিন্তু বিপরীতমুখী বল প্রয়োগ করবে। এখানে তো ছবি দিয়ে আমি তো বোঝাতে পারলাম না, আমি তো তোমাদের বলেই দিয়েছি, পরের ক্লাসটা আমি ওই জন্যই রেখেছি যে ছবি দিয়ে তোমাদের বোঝাবো বলেই। চলো দেখে নাও ভালো করে সূত্রটা কি বলছে। তৃতীয় গতিসূত্র বলে যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যাই হোক, মনে রাখার বিষয় হলো এইটাই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সর্বদা সমান হয়। আর এই তৃতীয় গতিসূত্রটা সবসময় দুটো ভিন্ন বস্তুর ওপরে ক্রিয়া করে। কি বললাম? তৃতীয় গতিসূত্র দুটো ভিন্ন বস্তুর ওপরে ক্রিয়া করবে। যেমন উদাহরণ হিসেবে দেখো, বন্দুক আর গুলি, দুটো ভিন্ন বস্তু, বন্দুক আর গুলি। এই বন্দুক আর গুলি যখন ছোড়ে তখন দেখবা বন্দুকে মানে গুলিটা একদিকে যায়, আর গুলি ছোড়ার পর সঙ্গে সঙ্গেই বন্দুকটা পেছনের দিকে ঝাটকা মারে, পেছনের দিকে যায়। অর্থাৎ দুটো বিপরীত দিকে কিন্তু ক্রিয়া করছে দুটো বস্তুই। বিষয়টা বুঝতে পারছো? দেখো আরও ভালো করে তুমি বুঝতে পারবা। এখানে দেখে নাও, চলে আসি, এই যে মাঝে মানে হচ্ছে তোমার নৌকা, আর একজন ব্যক্তি নৌকাটা ঠেলে পাড়ে যাচ্ছে। দেখো এই ব্যক্তি যখন নৌকা থেকে পাড়ে যাচ্ছে, তাহলে তার এই পায়ের দ্বারা একটা বল প্রয়োগ করা হচ্ছে এবং এই পায়ের দ্বারা একটা বল প্রয়োগ করা হচ্ছে, মানে সামনের দিকে। অর্থাৎ
এখানে কিন্তু দুটো বল কাজ করছে, বিষয়টা বুঝতে পারছো? এবার সেই জন্য দেখবা যে যখন মাঝি লাফ দিচ্ছে না তখন নৌকাটি পেছনের দিকে চলে যায়, তাই না? তাহলে এখানেও কিন্তু তোমার ওই নিউটনের তৃতীয় গতিসূত্রটা কাজ করছে। যেমন রকেট যখন যখন ওপরে ওঠে দেখবা নিচের দিকে অনেক আগুনের বেরোয়, তাই না? মানে ধোঁয়া বেরোয়, ওইটা কি করে? ওটা হচ্ছে নিচে বাতাসের একটা চাপ দেয়, চাপ দিয়ে তবেই রকেটটা ওপরে উঠে পড়ে। বিষয়টা বুঝতে পারছো? রকেট ওপরে ওঠাও কিন্তু এই নিউটনের তৃতীয় গতিসূত্রের ওপরে কাজ করে, তাই না? চলো আর অত বুঝতে হবে না, চলে আসি ভরবেগের সংরক্ষণ সূত্র। ভালো করে বুঝে নাও, এখান থেকে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে, কেমন? এই যে এখানে দুটো বস্তু বা বলতে পারো দুটো বল, বল মানে কোন বল? বল মানে লোহার বল বা প্লাস্টিকের বল, খেলার বল আর কি। আমি বলের কথা বলছি না, কারণ এখানে তাহলে তুমি হয়তো ভেবে নিবা ফোর্স বল, তাই না? এফ তুমি বুঝে নিবা, সেই জন্য আমি ওই বল বলছি না, আমি দুটো বস্তু ধরছি। এটা 1 নম্বর বস্তু আর এটা 2 নম্বর বস্তু। এবার আমরা কি করছি বস? আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র কাজ করছি। ভরবেগের মানে এই বস্তু দুটোর প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ভর থাকতে হবে এবং এদের একটা বেগও থাকতে হবে। তাহলে তুমি আমায় বলো প্রথম বস্তুটার একটা ভর তো রয়েছে যাকে আমরা m1 হিসাবে লিখতে পারি, দ্বিতীয় বস্তুর একটা ভর রয়েছে যাকে আমরা m2 হিসাবে লিখতে পারি, তাই তো? অথবা তুমি এখানে এখানে এ বি দিয়ে বুঝিয়েছে, ঠিক আছে? এ মানে 1 আর বি মানে 2, এটা তুমি ধরে নাও। হ্যাঁ, এ বি লিখতে গেলে সমস্যা হয়ে যাচ্ছে। দেখো এবার দেখো, তাহলে প্রথম বস্তুর ভর পেয়েছি, তাহলে এর তো একটা বেগ থাকবে, কারণ ভরবেগ কী বোঝায়? ভর ইন্টু বেগ। তাহলে প্রথম বস্তুর প্রথমকার বেগকে আমরা প্রাথমিক বেগ বলবো, ওর জন্য আমরা একে u1 ধরবো। দ্বিতীয় বস্তুর প্রথমকার যে বেগ রয়েছে সেটা u2 ধরবো। এবার আমি বললাম যে প্রথম বস্তুটার প্রাথমিক বেগ দ্বিতীয় বস্তুটার প্রাথমিক বেগের থেকে বেশি, যদি বেশি হয় তাহলে কি করবে? তাহলে এই প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটাকে গিয়ে টক্কর মেরে দেবে না, ধাক্কা মেরে দেবে না? দেখো সেইটাই এখানে দেখানো হয়েছে। যখন ধাক্কা মারছে সেই সময়কালটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। আর ধাক্কা মারলে পরে কি ঘটবে? নিউটনের তৃতীয় গতিসূত্রটা ঘটে যাবে। বিষয়টা বুঝতে পারছো? যে সেখানে কি হবে, যে দুটি বস্তুর মধ্যে একটা সমান এবং বিপরীতমুখী বল কাজ করবে, তাই না? দেখো দেখো এই যে ধাক্কা মারার পরে কি ঘটবে, দেখো এই m2 মানে 2 নাম্বার বস্তুটা দেখো, তুমি এটা পরীক্ষা করে দেখতে পারো, মানে বিষয়টা আমি তোমাকে কিভাবে বোঝাবো। দেখো এই তুমি কী করলে, একটা বল, প্লাস্টিকের একটা বল একটা আস্তে ছেড়ে দিলা, ঠিক আছে? আস্তে গতিতে ছেড়ে দিলা বা সঙ্গে সঙ্গে তার সাথেই আর একটা প্লাস্টিকের বল তুমি তার পেছনেই জোরে ছেড়ে দিলা, তাহলে ধাক্কা মারবে। ধাক্কা মারার সময় দেখবা যে বলটা আস্তে ছেড়েছিল সেটা জোরে বেরিয়ে যাবে এবং পরে যে বলটা মানে যেটা ছেড়েছো সেটা দেখবা সেটা কী হবে, তার যে গতিতে ছেড়েছিলা সেই গতি আর থাকবে না, হয় পেছের দিকে একটু সরে আসবে আর নালে পরে গতি অনেকটাই কমে যাবে। কমে যাওয়া মানেই কি? তার বিপরীত দিকে একটা বল কাজ করছে। বিষয়টা আমার কথা বুঝতে পারছো তো তুমি? সেইটাই কিন্তু এখানে বলা হয়েছে, তাই না? আর এখানে তুমি দেখো, এখানে বোঝাচ্ছে 1 নম্বর আর 2 নম্বর বস্তু, তাই না? 1 নম্বর বস্তুর ভর রয়েছে আর 1 নম্বর বস্তুর অন্তিম বেগ, আর 2 নম্বর বস্তুর ভর 2 নম্বর বস্তুর অন্তিম বেগ, মানে টক্কর মারার পরের বেগ মানেই তো তুমি বুঝতে পারছো যে সংঘর্ষের পরের, অর্থাৎ অন্তিম বেগের কথা বলছে। দেখো আমি আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? অনেকটা মানে কি বলবো, এখানে বোঝার বিষয় আছে। বা সূত্রটা তুমি ডাইরেক্ট সরাসরি সূত্র মুখস্থ করে নিতে পারো, অসুবিধা নেই। সূত্রটাও সোজা আছে মুখস্থ করা। দেখো এ কে আমরা 1 ধরেছিলাম, বি কে 2 ধরেছিলাম, সঙ্গে সঙ্গে তুমি লিখবা m1 u1, m2 u2, ঠিক আছে? এটা সমান সমান, মাঝে প্লাস চিহ্ন হবে, সরি আমি বলতে ভুলে গেছি, সমান সমান দিয়ে বলবা m1 v1 যোগ চিহ্ন দিয়ে m2 v2। সোজা সূত্র মুখস্থ করাও সোজা। m1 u1 যোগ m2 u2 সমান সমান m1 v1 যোগ m2 v2, ঠিক আছে? এটাও তুমি মাথায় রাখতে পারো, এই দিয়েই তুমি ঝেপে দিবা অঙ্ক। চলো দেখো একটা অঙ্ক আমি করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। অঙ্ক কোথায় গেল? এই অঙ্কটা দেখো, 1 মিনিট দেখে নাও। বলছে 2 কেজি ভরের একটি পিস্তল থেকে 20 গ্রাম ভরের একটি গুলি অনুভূমিকভাবে এত মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল। পিস্তলটির প্রতিক্ষেপ বেগ মানে পিস্তলটি যে পেছনের দিকে ছুটে আসবে না গুলি বেরোনোর পরে, সেই বেগটা জানতে চাই, যে প্রতিক্ষেপ বেগ।
বিষয়টা বুঝতে পারছো? এবার তুমি আমাকে একটা জিনিস বলো, এই পিস্তল, এই গুলি, এই হচ্ছে পিস্তল আর আমি বুলেট বি লিখলাম আর কি, বুঝতে পারছো তো? গুলি। এবার এবার দেখো, যখন বন্দুকের মধ্যে মানে যখন বন্দুকের মধ্যে বন্দুক আর গুলি ছিল, প্রাথমিক অবস্থায় তাদের নির্দিষ্ট একটা ভর আছে। এই হচ্ছে তোমার বন্দুকেরও একটা ভর আছে এবং বুলেটেরও একটা ভর আছে। বন্দুকের ভর কত? দেখো 2 কেজি ভরের একটি পিস্তল, বন্দুকের ভর 2। আর হচ্ছে বুলেটের ভর কত? বুলেটের ভর হচ্ছে 20 গ্রাম। 20 গ্রামকে কেজিতে প্রকাশ করলে পরে কী হবে? একবারে ডাইরেক্ট সরাসরি লিখে দিই যে 0.02, তাই তো, এত কেজি। এবার দেখো তুমি একটা জিনিস বোঝো, আমরা সূত্রে কি জানি যে প্রথম বস্তুর ভর ইন্টু বেগ। দেখো তুমি বলো, প্রথম বস্তুর কিন্তু বেগ কিছুই ছিল না, বন্দুকের কিন্তু স্থির ছিল, দাঁড়িয়ে ছিল, বন্দুকের বেগ 0 ছিল। বুলেটও বন্দুকের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে ছিল, ওরও কিন্তু বেগ 0 ছিল। তাহলে 0-র সাথে কোনো কিছু যাই গুণ করো না কেন 0ই হয়ে যায়। অর্থাৎ ওই সূত্রে তুমি দেখলে না সমান চিহ্ন রয়েছে, ওই আগে তোমার হচ্ছে দেখলে না যে সূত্রটা কি লিখেছিলাম, আমি এখানে আবার লিখছি, M1U1 যোগ M2 U2 সমান সমান M1V1 যোগ M2 V2। তাহলে এই যে M1U1, এম এর মান যাই হোক না কেন, পিস্তলের এম এর মান 2, কিন্তু ইউ এর মান তো 0, অর্থাৎ পুরোটাই 0 হয়ে গেল। ঠিক একই রকম পরের বস্তু M2 মানে তো পরের বস্তু, ওটা গুলির কথা, বুলেটের কথা বলছি। এর ভর তো হচ্ছে তোমার কেজিতে দেখলাম হচ্ছে 0.02 কেজি, কিন্তু এর প্রাথমিক বেগটা কিন্তু 0ই ছিল। বন্দুকের মধ্যে গুলিটা চুপচাপ দাঁড়িয়েই ছিল, মানে ওখানেই ছিল। আমি তোমাকে বোঝাচ্ছি, বুঝতে পারছো তো? তাহলে সেক্ষেত্রে কিন্তু 0ই হচ্ছে। তাহলে 0 + 0 মানে 0ই। মাথায় রাখবা, এই বন্দুক, পিস্তল, এই ধরনের এই ভরের সংরক্ষণ সূত্রের এই ধরনের মানে প্রশ্নের ক্ষেত্রে না, এই প্রথমে কিন্তু 0ই হয়, সমান চিহ্নর বাঁ দিকে সবসময় 0ই হয়। হ্যাঁ, প্রায় 99% ক্ষেত্রে কিন্তু 0ই হয়। ঠিক আছে, এটাও তুমি শর্টকাট হিসেবে যদি বুঝতে না পারো মাথায় রাখতে পারো। আমাদের শুধু এই পাশের টুকুনা কাজ করতে হবে। চলো, M2 আমরা শুধু দেখবো যে M1 আর V1 যোগ M2 আর V2, এইটুকুর মান আমরা দেখব। যেখানে আমরা M1 সমান কী ধরেছিলাম? পিস্তল, আর M2 সমান বুলেট ধরেছিলাম, তাই না? তাহলে তুমি বলো, পিস্তলের ভর হচ্ছে 2 কেজি, বোঝা গেল? আচ্ছা, পিস্তলের ভর তো 2 কেজি, কিন্তু আমাদের পিস্তলের প্রতিক্ষেপ বেগ সেটা তো আমরা জানি না, মানে টক্কর মারার পরে, মানে বন্দুক থেকে গুলি বেরিয়ে যাওয়ার পরে বন্দুকটা কতটা পেছনে গেল, সেই বেগটাই আমাদের এখানে বার করতে বলেছে। মানে এই ভি এর মান আমাদের বার করতে বলেছে, বুঝতে পারলে? পিস্তলের ভি এর মান, এটা কিন্তু প্রথমটা পিস্তল ধরেছিলাম, তাহলে এই ভি এর মানটাই আমাদের বার করতে বলেছে। এখানে দেখো M2 মানে তুমি বন্দুক মানে গুলি ধরলে, বুলেটের তোমার হচ্ছে কত? বুলেটের ভর হচ্ছে আমরা দেখলাম 0.02 হচ্ছে কেজি, সব কিন্তু কেজিতে রাখতে হবে, ভর সবসময় কেজিতে, ইন্টু দিয়ে V2-র মান হচ্ছে 150 মিটার/সেকেন্ড। ব্যাস এইটুকুনে, আর কিছু না। এদিকে সমান সমান ছিল, এদিকে 0 ছিল, তাই না? সঙ্গে সঙ্গে তুমি বলবা এটা যদি গুণ করো, এটা গুণ করলে বা 100 দিয়ে কাটলে এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 3, 2 2 কেটে গেল, শুধু 3 থাকলো, শুধু 3 যোগ এখানে 2v সমান সমান 0। তাহলে 3টা এদিকে এসে ওদিকে চলে যাবে বস, তাই না? মানে -3 হবে, -3 সমান 2v। তাহলে 2 দিয়ে 3কে কাটলে পরে তুমি দেখবা 1.5 হয়, আর মাইনাস থাকবে, -1.5 মিটার/সেকেন্ড, -1.5 মিটার/সেকেন্ড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখে নাও, থাকতে বাধ্য। এই দেখো, -1.5 মিটার। এবার তুমি ওই আগে পরে হয়ে গেলে কোনো ভয় পেও না। তুমি যদি মনে করো দাদা আমি প্রথমে পিস্তল না ধরে প্রথমে বুলেট ধরবো, পরে গিয়ে পিস্তল ধরবো, ওতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেভাবেই হোক, মানে তুমি যেভাবেই খুশি ধরতে পারো, হবেই। আর আমি তো বলেই দিলাম, প্রাথমিক ক্ষেত্রে সমান চিহ্নর আগে সবসময় 0ই হয়, 0 যোগ 0। ঠিক আছে। আচ্ছা, মানে আমি যথেষ্ট চেষ্টা করলাম তোমাদের একটু আস্তে আস্তে ভালো মতো বুঝিয়ে দিতে। ঠিক আছে, মানে কি বলবো, এরপরেও যদি তোমরা বুঝতে না পারো, দেখো আমি তো তোমাদের আরও একবার ছবিসহ ভালো করে বোঝাবো টেলিগ্রামে, সেখান থেকে কিন্তু ভালো করে বুঝে নিবা, আর আমাকে একটু কমেন্ট করে জানাবা। ঠিক আছে, একটু রিপ্লাই দাও, তাহলে কিন্তু খুব ভালো হয়, আমারও ভালো লাগে। ঠিক আছে, যে আমি তোমাদের বোঝাচ্ছি, কেমন বোঝাতে পারলাম কি পারলাম না, বুঝতে পারলে? সবাই ভালো করে পড়বে। রাখছি এখানেই। জয় হিন্দ।